ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। পরীক্ষা একদম সামনে চলে এসেছে আর এক মাস বাকি আছে। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। তো আমি তোমাদের বেশি সময় নষ্ট করব না। আজকের ক্লাসে আমি জাস্ট কটা টার্মস নিয়ে আলোচনা করব যেগুলো ভীষণ আমাদের গুলিয়ে যায়। গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, এই চারটে টার্মস নিয়ে আজকে আমি একটু আলোচনা করে দেব। তো একটু মন দিয়ে দেখো ক্লাসটা। সবার প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস মানে আমরা কি জানি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে যেখানে তোমার গ্লুকোজ জারিত হয়। গ্লুকোজ জারিত হয়, গ্লুকোজ জারিত হয়ে কি তৈরি হয় না? তোমার পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ঠিক, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এটার আরেকটাও নাম আছে, এটাকে আরেকটা নামে বলা হয় তোমার ইএমপি পাথওয়ে। কেন ইএমপি পাথওয়ে বলে? কারণ তিনজন বিজ্ঞানী মিলে এই প্রসেসটাকে আর কি ডিসকভার করেছিলেন। তো তাদের নাম অনুসারে এইটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। ঠিক আছে। আর এখানে আর কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড তৈরি হয় আর সাথে তোমার এটিপি তৈরি হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে শ্বসনের মধ্যে পড়ে। ঠিক আছে। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, ক্লিয়ার? ভুলবে না। আচ্ছা, এটা আর কোথায় হচ্ছে? এটা হয় আমাদের সাইটোপ্লাজমে। ঠিক আছে, সাইটোপ্লাজমে এই গ্লাইকোলাইসিস প্রসেসটা হয়। ক্লিয়ার? ওকে। এবার আসছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে এই যে গ্লাইকোজেনোলাইসিস, এই যে গ্লাইকোজেন না, এই নামটা শুনে মনে রাখবে যেখানে তোমার গ্লাইকোজেন থেকে তোমার গ্লাইকোজেনটা বিশ্লিষ্ট হয়ে কি তৈরি করে না? গ্লুকোজ তৈরি করে। আমরা হরমোন চ্যাপ্টারে পড়েছিলাম যে আমাদের যে অগ্নাশয় আছে সেই অগ্নাশয় দুটো কোষ থাকে, আর একটাও কোষ থাকে। তো দুটো কোষ থাকে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা কোষ থাকে যেটা হচ্ছে ডেল্টা। তো আপাতত এটাকে নিয়ে আমাদের কাজ নেই। এই আলফা আর বিটা, এই দুটো কোষ থেকে তোমার কিছু হরমোন সিক্রেট হয়। কি সেইগুলো? বিটা থেকে সিক্রেট হয় তোমার ইনসুলিন, আর আলফা থেকে সিক্রেট হয় হচ্ছে গ্লুকাগন। তো এদের ফাংশনটা কি? এদের ফাংশন হচ্ছে যখন রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায়, মানে ধরো তুমি খুব মিষ্টি খাচ্ছ, তোমার যে ব্যালেন্সটা থাকা দরকার সেই ব্যালেন্সটা না গিয়ে যদি শর্করাটা বেড়ে যায়, তখন ফটাক্স করে ইনসুলিন কি করবে? ওই এক্সট্রা শর্করাটাকে কি করবে না? গ্লাইকোজেনে ট্রান্সফার করে দেবে। গ্লাইকোজেনে ট্রান্সফার করে ও একদম তোমার যকৃতে স্টোর করে রাখবে। এবার রক্তে যদি শর্করার পরিমাণ কমে যায়, মানে ধরো সুগার হওয়ার পর তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছো, আলু খাওয়া ছেড়ে দিয়েছো, ভাত খাওয়া কমিয়ে দিয়েছো, মানে যদি তোমার সুগারটা কমে যায়, শর্করার পরিমাণ যদি কমে যায়, তখন কি হবে? এই যে ইনসুলিন যে গ্লাইকোজেনকে স্টোর করে রেখেছিল কার মধ্যে? যকৃতের মধ্যে। এই গ্লুকাগন কি করবে? এই গ্লাইকোজেনটাকে ভাঙবে। এই গ্লাইকোজেনটাকে ভেঙে ওর যেটুকু আমার কম পড়ছিল সেটুকু গ্লুকোজ তৈরি করবে। গ্লুকোজ তৈরি করে সেটাকে ব্লাডের সাথে মিশিয়ে দেবে। এই যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এগুলো কিন্তু ভীষণ গোলায়। তো নাম দেখে আমরা মনে রাখবো যে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনও থেকে তুমি নয় ওক্কারটা বাদ দিয়ে তাহলে কি হচ্ছে? গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এবার যেটা আছে সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস হচ্ছে একটু আগে আমি যে বললাম যে রক্তে যদি শর্করার পরিমাণটা বেড়ে যায়, ইনসুলিন ফটাক্স করে কি করবে না? যে এক্সট্রা শর্করাটা ছিল সেটাকে ও গ্লাইকোজেনে ট্রান্সফার করে একদম লিভারের মধ্যে স্টোর করে রেখে দেবে। তার মানে তোমার শর্করা থেকে কি তৈরি হচ্ছে না? গ্লাইকোজেন তৈরি হচ্ছে। ওকে, শর্করা থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। একটু ভালো করে এই জায়গাগুলো একটু লিখে পড়বে, না হলে না মাথা থেকে বেরিয়ে যাবে। তার মানে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে যেখানে গ্লাইকোজেন থেকে
গ্লুকোজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমার গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লাইকোজেনেসিস হচ্ছে যেখানে শর্করা মানে গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে না, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে আমার গ্লাইকোজেন উইথ দ্য হেল্প অফ ইনসুলিন। ওকে, ইনসুলিন হরমোন। তো এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এবার যেহেতু হরমোন চলে এলো, ইনসুলিন গ্লুকাগন চলে এলো, তো এদের একটা করে পড়ে নি, মানে বেড়ে গেলে কি রোগ হয় সেটা একটুখানি পড়ে নি। তো স্টুডেন্ট, যেটা আমাদের ফার্স্টে আছে হচ্ছে তোমার ইনসুলিন। তো ইনসুলিনের পরিমাণ যদি মানে ইনসুলিন যদি কমে যায়, ওকে, ইনসুলিন যদি কমে যায় তাহলে তোমার কি হয়েছে, আমাদের শর্করার পরিমাণটা বেড়ে যাবে, কারণ ও তো কাজ করতে পারছে না, ওর যতটা দরকার ছিল করে নিয়েছে। বাট তার একজনকে যদি বারবার খাটানো হয় তাহলে একটা সময় ও কি করবে, একটু ও মানে উইক হয়ে যাবে। তো সেটাই বলছে, যদি ইনসুলিনের অভাব ঘটে তাহলে কি শর্করার পরিমাণ বেড়ে যাবে, আর শর্করার পরিমাণ বেড়ে গেলে যেই রোগটা আমাদের হবে সেটা হচ্ছে ডায়াবেটিস। এবার ডায়াবেটিসের সাথে দুটো জিনিস জুড়ে আছে, একটা হচ্ছে মেলিটাস আর একটা হচ্ছে ইনসিপিটাস। কি করে বুঝবো, দেখো, মেলিটাস মানে বুঝবে যে ইউরিনের সাথে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, ইউরিনের সাথে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিলিটাস। আর এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে ইনসুলিনের অভাবে। তাহলে ইনসুলিনের ডেফিসিয়েন্সিতে কি রোগ হচ্ছে, তোমার ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, এবার আমি বললাম ডায়াবেটিসের সাথে আরেকটা ওয়ার্ড মানে আর কি জুড়ে থাকে, যেটা হচ্ছে ইনসিপিটাস। ইনসিপিটাস মানে হচ্ছে যেটা এডিএইচ এর অভাবে ঘটে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ওকে, এটা কোথা থেকে নিঃসৃত হয়, এটা হচ্ছে আমাদের পিটুইটারির মানে পশ্চাৎ পিটুইটারি থেকে। পিটুইটারি তো তিনটে ভাগ, অগ্র, মধ্য, পশ্চাৎ। তো পশ্চাৎ পিটুইটারি থেকে কিন্তু এডিএইচ খরিত হয়। তো এই এডিএইচ যখন অভাব হবে তখন যে রোগটা হবে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। ওকে, ডায়াবেটিস ইনসিপিটাস। তো এটা কি করে মনে রাখবে, এই ইনসিপিটাস মানে মনে রাখবে যে ইউরিনের সাথে গ্লুকোজটা বেরোয় না, মানে ইউরিনে গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে, সেটাই হচ্ছে ইনসিপিটাস। আর মেলিটাস মানে হচ্ছে ইউরিনের সাথে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, তো ইনসুলিনের অভাবে এই রোগটা হচ্ছে। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখছি, যেটা হচ্ছে এই যে ডায়াবেটিস মেলিটাস, এই রোগটাকে আরেকটা নামেও বলা মানে আরেকটা নামেও এই রোগটা পরিচিত, সেটা হচ্ছে মধুমেহ রোগ। ওকে, মধুমেহ, এইটা আর এটা কিন্তু ভীষণ গোলা, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিসটা কমন, মেলিটাস মানে মনে রাখবে ইউরিন মানে মূত্রে গ্লুকোজ প্রেজেন্ট আছে, মেলিটাস। আর ইনসিপিটাস মানে এটা মনে রাখবে এখানে গ্লুকোজটা অ্যাবসেন্ট থাকে, এটা হচ্ছে এডিএইচ এর ডেফিসিয়েন্সিতে হয়। ঠিক আছে, এবার আসছি আমি গ্লুকাগন যদি কম হয়, ওকে, গ্লুকাগনের অভাবে কি রোগ হবে, গ্লুকাগনের অভাবে যে রোগটা হবে সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। কি বললাম, গ্লুকাগনের ডেফিসিয়েন্সিতে যেই রোগটা হবে সেটার নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া। আর আমরা বায়োলজিতে জানি হাইপো মানে হচ্ছে কম আর হাইপার মানে হচ্ছে বেশি। তো হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে যদি মানে ক্ষরণের পরিমাণ যদি কমে যায়, গ্লুকাগনের ক্ষরণের পরিমাণ যদি কমে যায় তাহলে কি শর্করার পরিমাণ কি ড্রপ হয়ে যাবে, কারণ গ্লুকাগনের কাজই কি হচ্ছে যে যেই শর্করাটা কম পড়ছে সেটাকেও গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানিয়ে সেটাকে ব্লাডে মিশিয়ে দেওয়া। যদি আমার গ্লুকাগনই কমে যায় তাহলে তো কে কাজ করবে, ওর সাবস্টিটিউট হয়তো কেউ কাজ করতে পারবে না, কারণ ইনসুলিন তো ওর অপোজিট কাজ করে। সেই জন্য কিন্তু ইনসুলিন আবার গ্লুকাগনকে কিন্তু বিপরীত ধর্মী হরমোন বলে। ওকে, ওরা দুজন অপোজিট কাজ করে। তো যদি আমার গ্লুকাগনের পরিমাণই যদি কমে যায় তাহলে তো আমার শর্করার পরিমাণ তো বাবা অটোমেটিক্যালি কমে যাবে। আর শর্করার পরিমাণ যদি অনেকটা ড্রপ হয়ে যায় তাহলে যেই রোগটা হবে সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই রিলেটেড মানে এই নাম অনুসারে আরেকটা রোগ আছে যেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। হাইপার মানে বুঝতে পারছো, যখন শর্করার পরিমাণটা এক্সট্রিম হয়ে যাবে, মানে তোমার পার 100 মিলিলিটার রক্তে
150 থেকে 200 mg যদি শর্করা পরিমাণ হয়ে যায়, মানে ভাবতে পারছো কতটা, মানে 150 থেকে 200 mg পার 100 ml রক্ত, মানে অনেকটা পরিমাণ বেড়ে যাওয়া, মানে বিশাল বেড়ে যাওয়া। তো এই ব্যাপারটাকে বলা হবে কি হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, তাহলে দেখো আমি পড়াচ্ছিলাম গ্লাইকোজেনোলাইসিস, সেখান থেকে হরমোন এলো, হরমোনের আবার কিছু অভাবজনিত রোগও পেয়ে গেলাম। এইভাবে না তোমরা রিলেট করে পড়বে, তাহলে কিন্তু গোলাবে না জিনিসগুলো। ঠিক আছে, তাহলে আমরা গ্লাইকোলাইসিস বললাম, গ্লাইকোজেনোলাইসিস বললাম, গ্লাইকোজেনেসিস বললাম। এবার যেটা আছে সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কি? গ্লুকোনিওজেনেসিসও হচ্ছে একটা প্রসেস যেখানে আমার কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। বাট এক্ষেত্রে একটু জিনিসটা আলাদা। আমরা জানি গ্লুকোজ কোথা থেকে তৈরি হয়, একদম কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, এটুকু আমরা জানি। বাট কার্বোহাইড্রেট ছাড়াও কিছু অশর্করা আছে। অশর্করা মিন্স হচ্ছে প্রোটিন, ফ্যাট। তো এই প্রোটিন, ফ্যাট থেকেও কিন্তু গ্লুকোজ তৈরি হয়। তো এই যে প্রসেসের মাধ্যমে প্রোটিন আর ফ্যাট থেকে যে শর্করা তৈরি হচ্ছে, সরল শর্করা মানে গ্লুকোজ তৈরি হচ্ছে, তো এই প্রসেসটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তার মানে প্রোটিন অ্যান্ড ফ্যাট, তো এখান থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, তো এই প্রসেসটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এই যে দেখো নামটা একটু আলাদা, দেখো আগেরটা কি সব গ্লাইকো দিয়েই ছিল, তাই না? বাট এটা একটু গ্লুকো, মানে একটু নামটা একটু আলাদা। তার মানে মনে রাখবে এটা তোমার কার্বোহাইড্রেট থেকে তৈরি হচ্ছে না, এখানে তৈরি হচ্ছে প্রোটিন আর ফ্যাট থেকে। এবার এত কিছু যখন পড়ে ফেললাম, তখন আরেকটা জিনিস পড়ে নিই আমরা, সেটা হচ্ছে করিচক্র। করিচক্র তোমরা জানো, করিচক্র ব্যাপারটা কি? এই যে যকৃতে কে থাকে, গ্লাইকোজেন থাকে। গ্লাইকোজেন থেকে কি তৈরি হচ্ছে, তোমার গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সুগার তৈরি হচ্ছে, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে। দেন ওখান থেকে কি তৈরি হচ্ছে, গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে আবার পেশি গ্লাইকোজেন তৈরি হচ্ছে। সেখান থেকে আবার তোমার কি তৈরি হচ্ছে না, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, মানে হচ্ছে গ্লাইকোলাইসিস। দেন পাইরুভিক অ্যাসিড থেকে আবার বিপরীত গ্লাইকোলাইসিস তৈরি হয়ে তোমার গ্লাইকোজেন তৈরি হচ্ছে। তো এই যে পুরো সার্কেলটা, এই পুরো সার্কেলটাকে বলা হয় করিচক্র। তো দেখো এখানে আমি একটা ছোট্ট করে করিচক্রটা করলাম। যকৃতে থাকছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন থেকে তৈরি হচ্ছে রক্ত শর্করা। কি প্রসেস না, গ্লাইকোজেনোলাইসিস। দেন রক্ত শর্করা থেকে তৈরি হচ্ছে পেশি গ্লাইকোজেন। কি প্রসেস, গ্লাইকোজেনেসিস। পেশি গ্লাইকোজেন থেকে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড, মানে হচ্ছে গ্লাইকোলাইসিস। দেন ওখান থেকে আবার গ্লাইকোজেন তৈরি হচ্ছে, মানে বিপরীত গ্লাইকোলাইসিস। এবার একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে পেশি কোষে গ্লাইকোজেনোলাইসিস ঘটে না কেন? দেখো গ্লাইকোজেনোলাইসিস মানে কি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে। এবার আমরা জানি যে গ্লুকোজ তৈরি করতে যেই এনজাইমটা লাগে সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এবার সমস্যাটা কি হচ্ছে, আমাদের পেশিতে মানে আমাদের পেশি কোষে এই গ্লুকোজ 6 ফসফেট উৎসেচকটা থাকে না। যার দরুন যদি উৎসেচকই না থাকে তাহলে কি আমার প্রোডাক্ট তৈরি হবে না। তো সেই কারণে স্টুডেন্ট আমাদের পেশি কোষে কিন্তু গ্লুকোজ তৈরি হয় না। দ্যাটস মিন পেশি কোষে কিন্তু গ্লাইকোজেনোলাইসিস ঘটে না। যদি কোশ্চেন পাও যে গ্লাইকোজেনোলাইসিস ঘটে না তার কারণ বা গ্লুকোজ সৃষ্টি হয় না কেন, সিম্পল যে গ্লুকোজ 6 ফসফেট এনজাইম থাকে না যেটা গ্লুকোজ তৈরির জন্য ব্যবহৃত হয়, তো সেই এনজাইমটা অ্যাবসেন্ট থাকার দরুন গ্লুকোজ তৈরি হয় না পেশি কোষে বা গ্লাইকোজেনোলাইসিস ঘটে না। ক্লিয়ার? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। আমার মনে হলো এই জিনিসগুলো একবার তোমাদের বলে দিই, কারণ এগুলো এত গোলানোর বিষয় মানে আমরা ভুলেই যাই। তো একটু লিখে নিও, তাহলে মনে থাকবে। তো চলো আজকে যেগুলো বোঝালাম সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন প্রাণ দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।